ক্যারেক্টার, সেটা বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য, এবং প্রত্যেকটা বৈশিষ্ট্যই দেখা যায় যে একটা পেয়ার বা তার থেকে বেশি পেয়ার জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, এবং বিভিন্ন ধরনের ট্রেইট আছে। তবে কিছু ট্রেইট আছে একই ইন্ডিভিজুয়ালের বা একটা মানুষের বা একটা গরুর জীবনেই বারবার ওইটার এক্সপ্রেশন দেখা যায়। যেমন মানুষের ক্ষেত্রে যদি বলি তাহলে এটা বলা যেতে পারে যে মানুষের ক্ষেত্রে কি বলা যেতে পারে যে বারবার এটা দেখা যায়। তোমাদের কারো কোনো আছে? ধরো যে লিটার সাইজ, মানুষে তো লিটার সাইজ বলে না, ধরো যে বাচ্চা হয়, ধরো যে নর্মালি লিটার সাইজ মানুষের এক, তো অনেক সময় দেখা যায় যে দুইটাও হয় বা তিনটাও হতে পারে, এরকম হয়। তো ওইসব ক্ষেত্রে যে লিটার সাইজ একটা ট্রেট হতে পারে, যেটা হচ্ছে রিপিটেড ট্রেট, বারবার ঘটে। বা ধরো যে তোমাদের যদি বলি যে জিপিএ, স্টুডেন্টদের এটা একটা ট্রেড, যে তারা জিপিএ কতটা পাইলো, কত জিপিএ পাইলো। এই যে কারো এক সেমিস্টারে সে জিপিএ পাইলো 3.5, আরেক সেমিস্টারে পাইলো 3.2, আরেক সেমিস্টারে পাইলো 3.75। তো এই যে জিপিএ সে পাচ্ছে, জিপিএ গুলা, এটা তার একটা ট্রেড হতে পারে, যেটা রিপিটেড ট্রেড, তার একই ইন্ডিভিজুয়াল লাইফ টাইমে বারবার ঘটছে। এই ট্রেড গুলাকেই বলা হয় রিপিটেড ট্রেড। তো রিপিটাবিলিটি হচ্ছে হেরিটাবিলিটির মতোই একটা এস্টিমেশন। এটা একটা এস্টিমেশন বা এটা একটা মেজারমেন্ট, যেটা গণনা করা হয়, এস্টিমেট করা হয়। এটা কোনো নির্দিষ্ট সংখ্যা নয়, এইটা একটা এস্টিমেশন বা একটা মেজারমেন্ট বা একটা প্রপোর্শন। কিসের প্রপোর্শন? এই যে এনিমেল গুলায় হচ্ছে বা যে ইন্ডিভিজুয়াল গুলাতে এই একটা ট্রেট অনেকবার ঘটে, সেই সব রিপিটেড ট্রেটের ক্ষেত্রে দেখা যায় যে ট্রেটের এক্সপ্রেশন গুলা কিভাবে আসলে এক্সপ্রেসড হচ্ছে, কি প্যাটার্নে এক্সপ্রেসড হচ্ছে, বা তার পূর্ববর্তী তার রেকর্ড বা পারফরমেন্সের সাথে তার পরবর্তী রেকর্ডের আসলে কতটুকু সামঞ্জস্য আছে বা থাকতে পারে, তার যে প্রেডিকশন বা তার যে আসলে ক্যালকুলেশন বা তার যে মেজারমেন্ট, সেটাই হচ্ছে রিপিটাবিলিটি, যে রিপিটের এবিলিটি। নাম শুনে আমি সবকিছু বোঝার চেষ্টা করি যে রিপিটাবিলিটি কি, যে রিপিট করার এবিলিটি, একই জিনিস রিপিট করার এবিলিটি। এখন আমরা একটু স্লাইডে চলে যাই, আমাকে কি তোমরা শুনতে পাচ্ছ? ওকে, তো আমরা আসলে এগুলো পড়ছিলাম যে রিপিটেড ট্রেট কি, যে a trait for which the animal have more than one performance record during its lifetime and they are measured more than once on the same animal, এবং কিছু এক্সাম্পল পড়েছিলাম। এবং রিপিটেড ট্রেটের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলাকে দুই ভাগে ভাগ করা যায়। আমি আবার বলছি যে রিপিটেড ট্রেট গুলার ক্ষেত্রে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে পার্মানেন্ট এনভায়রনমেন্টাল ইফেক্টস, অন্যটা হচ্ছে টেম্পোরারি এনভায়রনমেন্টাল ইফেক্টস। পার্মানেন্ট এনভায়রনমেন্টাল ইফেক্ট কি, প্রথমে জানতে হবে যে এনভায়রনমেন্টাল ইফেক্ট কি। এনভায়রনমেন্টাল ইফেক্ট মানে প্রকৃতির যে ইফেক্ট বা ম্যানেজমেন্টাল যে ইফেক্ট। তো সেই এনভায়রনমেন্টাল ইফেক্টটা দুই ধরনের হতে পারে, কিছু হতে পারে পার্মানেন্ট, কিছু হতে পারে টেম্পোরারি। আমরা যদিও জানি যে এনভায়রনমেন্টাল ইফেক্ট অলওয়েজই টেম্পোরারি, বাট কিছু এনভায়রনমেন্টাল ইফেক্টও আছে যেগুলা হচ্ছে কি করে, একটা ইন্ডিভিজুয়ালের লাইফ টাইমে একবার ঘটলে সেই একই ওয়েতে তার পারফরমেন্সকে সে প্রভাবিত করে বা ইফেক্ট করে। যেমন আমি বলেছি যে ছোট বয়সে যদি কেউ ম্যাল নিউট্রিশনের শিকার হয়, তখন দেখা যায় সেই তার গ্রোথ স্টান্টেড হয়ে যায়, তার স্টান্টেড গ্রোথ দেখা যায়। এবং পরবর্তীতে দেখা যায় সে বড় হয়ে যতই খাবার দাবার খাক না কেন, সেই যে সে ছোট বয়সে যে স্টান্টেড গ্রোথটা হয়েছে ম্যাল নিউট্রিশনের কারণে, তার সেই স্টান্টেড গ্রোথটা কিন্তু থেকেই যায়, সে আর এত বড় হতে পারে না। একইভাবে যদি বলি, একটা গরুর আডারে 4টা টিথ থাকে, ছোটবেলায় কোনো কারণে যদি তার একটা টিথ নষ্ট হয়ে যায়, তাহলে থ্রু আউট দ্য লাইফ তার কিন্তু ওই টিথটা নষ্টই থেকে গেল, এবং সে 3টা টিথ দিয়ে তার মিল্ক প্রোডাকশন করতে হবে। সুতরাং তার মিল্ক প্রোডাকশনটা থ্রু আউট দ্য লাইফ টাইম হ্যাম্পার্ড হইলো কিসের জন্য? এই একটা টিথ যে নষ্ট হয়েছে তার জন্য। এবং সেটা কিন্তু তার জেনেটিক কজ না, এটা তার এনভায়রনমেন্টাল কজ, এনভায়রনমেন্টাল বা ম্যানেজমেন্টাল ইস্যুর কারণেই তার এরকমটা হয়েছে। সুতরাং এই যে ইফেক্টটা দেখা গেল, যদিও সেটা এনভায়রনমেন্টাল ইফেক্ট, বাট সেটা তার লাইফ টাইমে তার প্রোডাকশনকে বা প্রোডাকশন পারফরমেন্সকে একই স্টাইলে হ্যাম্পার করতে থাকলো বা একই স্টাইলে প্রভাবিত করতে থাকলো। এইটাকেই বলা হয় পার্মানেন্ট এনভায়রনমেন্টাল ইফেক্ট। অন্যদিকে টেম্পোরারি এনভায়রনমেন্টাল ইফেক্ট তো যেটা নরমালি যেটা টেম্পোরারি ইফেক্ট দেয়, যেমন ভালো খাওয়ালাম,
মিল্ক প্রোডাকশন বেড়ে গেল, আবার খাবার দেয়া কমায় দিলাম, মিল্ক প্রোডাকশন কমে গেল। আবার ধরো হিট স্ট্রেস, অনেক গরম পড়েছে, হিট স্ট্রেসের কারণে দেখা গেল যে তার প্রোডাকশনটা কমে গেছে। আবার যদি গরমটা কমে যায় দেখা যাবে তার প্রোডাকশনটাও আবার নরমাল হয়ে গেছে। এটাই হচ্ছে টেম্পোরারি এনভায়রনমেন্টাল ইফেক্ট। তো আমরা বলছিলাম যে হেরিটেবিলিটি এস্টিমেট করার জন্য আসলে এই টেম্পোরারি এবং পার্মানেন্ট ইফেক্ট এই দুইটাই মেজার করতে হয়। যে আমরা বলছিলাম এই কথাটা যে দেখো গত ক্লাসে কি আমি এই স্লাইডটা পড়াইছি তোমাদের? না স্যার। ওকে, আমরা এর আগেই পড়েছি যে ফেনোটাইপিক ভেরিয়েশনের কম্পোনেন্ট কি কি, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে ফেনোটাইপিক ভেরিয়েশনের কি কি কম্পোনেন্ট থাকে। দ্য ফেনোটাইপ অফ এন অ্যানিমাল ফর এ রিপিটেড কোয়ান্টিটেটিভ ট্রেট ক্যান বি মডেলড এজ, এটা হচ্ছে রিপিটেড ট্রেটের ক্ষেত্রে। আমরা এটা রিপিটেবিলিটি আমরা মেজার করব শুধুমাত্র কোন ট্রেটের জন্য? শুধুমাত্র রিপিটেড ট্রেটের জন্য। সুতরাং রিপিটেড ট্রেটের জন্য ফেনোটাইপিক ভেরিয়েশনের যে কম্পোনেন্টস গুলা সেগুলা কি কি যদি আমি দেখি, যে পি ইজ ইকুয়াল টু, পি হচ্ছে ফেনোটাইপ, ইজ ইকুয়াল টু মিউ, মিউ হচ্ছে একটা কনস্ট্যান্ট, প্লাস এ প্লাস ডি প্লাস আই প্লাস ইপি প্লাস ইটি। এখানে কোনটা কি? পি হচ্ছে ফেনোটাইপ, মিউ হচ্ছে একটা কনস্ট্যান্ট, এ ইজ ইকুয়াল টু অ্যাডিটিভ জেনেটিক ইফেক্ট, ডি ইজ ইকুয়াল টু ডমিনেন্স ইফেক্টস, আই ইজ ইকুয়াল টু ইপিস্ট্যাটিক ইফেক্টস, ইপি ইজ ইকুয়াল টু পার্মানেন্ট এনভায়রনমেন্টাল ইফেক্টস এবং ইটি ইজ ইকুয়াল টু টেম্পোরারি এনভায়রনমেন্টাল ইফেক্টস। তোমরা দেখো তোমরা কিন্তু এই বিষয়টা আগেই পড়ে এসছো যে ফেনোটিপিক ভেরিয়েশনের কারণগুলা কি কি, বা ফেনোটিপিক ভেরিয়েশনের কম্পোনেন্ট গুলা কি কি, বা একটা ট্রেইটের জন্য যে ফেনোটাইপ, সেই ফেনোটাইপকে কিভাবে স্প্লিট করা যায়। সেখানে আমরা দেখেছি ফেনোটাইপের মেইনলি দুইটা অংশ, একটা হচ্ছে জেনেটিক পার্ট আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল পার্ট। জেনেটিক পার্টকে জিন অ্যাকশনের উপর বেসিস করে আমরা তিন ভাগে ভাগ করেছিলাম, যে অ্যাডিটিভ জেনেটিক ইফেক্ট, ডমিনেন্ট ইফেক্ট এবং ইপিস্ট্যাটিক ইফেক্ট। অন্যদিকে এই জায়গায় রিপিটেবিলিটির ক্ষেত্রে এনভায়রনমেন্টাল ইফেক্টটাকেও আমরা দুই ভাবে স্প্লিট করেছি, এক হচ্ছে পার্মানেন্ট এনভায়রনমেন্টাল ইফেক্ট এবং অন্যটা হচ্ছে টেম্পোরারি এনভায়রনমেন্টাল ইফেক্ট। এইভাবে আমরা বলেছি যে পি ইজ ইকুয়াল টু, আর মিউটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, আমরা কনস্ট্যান্ট হিসেবে ধরছি এখানে, যে পি ইজ ইকুয়াল টু মিউ প্লাস এ প্লাস ডি প্লাস আই প্লাস ইপি প্লাস ইটি। ওকে, তো আমরা যদি এই একই জিনিসকে ভেরিয়েন্স কম্পোনেন্টে ভাগ করি, আমরা যেমনটা আগের চ্যাপ্টারে পড়ছিলাম যে আমরা যখন এই ভেরিয়েন্স কম্পোনেন্টকে ভাগ করব এই মডেলটাকে, তখন একই জিনিস যে ভিপি ইজ ইকুয়াল টু ভিএ প্লাস ভিডি প্লাস ভিআই প্লাস ভিইপি প্লাস ভিইটি। দ্যাট মিন্স ভিপি ইজ ইকুয়াল টু ফেনোটাইপিক ভেরিয়েন্স, VA is equal to additive genetic variance, VD is equal to variance due to dominance effects, VI is equal to variance due to effects of epistatis, and VEP হচ্ছে variance due to permanent environmental effects এবং VET is equal to variance due to temporary environmental effect। এই জন্যই বলা হয়েছে যে VP is equal to, মানে ভেরিয়েন্সে যদি আমরা এটাকে কনভার্ট করি, দেন VP is equal to VA plus VD plus VI plus VEP plus VET। ওকে, আমি নেক্সট স্লাইডে যাই। তাহলে রিপিটেবিলিটি কি আমরা গত ক্লাসে পড়ছিলাম। আমি আবারও বলছি যে রিপিটেবিলিটি এটাকে প্রকাশ করা হয় স্মল আর দ্বারা। দেখো লিখাই আছে যে স্মল আর দ্বারা রিপিটেবিলিটিকে এক্সপ্রেস করা হয়। রিপিটেবিলিটি ইজ দ্য প্রপোর্শন অফ দ্য ফেনোটাইপিক ভেরিয়েন্স দ্যাট ইজ ডিউ টু পার্মানেন্ট ইফেক্ট, এবং পার্মানেন্ট জেনেটিক ইফেক্ট ইজ অলওয়েজ পার্মানেন্ট। সুতরাং এখানে পার্মানেন্ট ইফেক্ট বলতে কি কি আসবে? জেনেটিক ইফেক্ট এন্ড পার্মানেন্ট এনভায়রনমেন্টাল ইফেক্ট। That means R is equal to VA plus VD plus VI plus VEP by VP। সরি, এখানে প্লাস হবে প্রত্যেকটার ভেতরে, যেটা আসলে স্লাইড তৈরির সময় বাদ গেছে, সরি। তোমরা কি দেখতে পাচ্ছ এবং আমাকে শুনতে পাচ্ছ? Yes sir। Okay। রিপিটেবিলিটিকে, হেরিটেবিলিটিকে আমরা এক্সপ্রেস করেছিলাম এইচএস স্কয়ার দ্বারা, রিপিটেবিলিটিকে আমরা এক্সপ্রেস করছি স্মল আর দ্বারা। রিপিটেবিলিটি ইজ দ্য প্রপোর্শন of the phenotypic variance
দ্যাট ইজ ডিউ টু দ্য পার্মানেন্ট ইফেক্ট। এখানে বলেছি যে পার্মানেন্ট ইফেক্ট, এবং পার্মানেন্ট ইফেক্ট বলতেই আমরা জানি যে জেনেটিক ইফেক্টটা সবসময় পার্মানেন্ট, যেটা হেরিটেবিলিটিতে ছিল। কিন্তু যেটা হেরিটেবিলিটি ছিল না, যেটা রিপিটেবিলিটিতে এসছে, সেটা হচ্ছে জেনেটিক ইফেক্টের পাশাপাশি পার্মানেন্ট এনভায়রনমেন্টাল ইফেক্ট। দ্যাট মিন্স আর ইজ ইকুয়াল টু ভি জি প্লাস ভিইপি বাই ভিপি। আর ভিজিটাকে আমরা স্প্লিট করেছি তিনটা কম্পোনেন্টকে, ভিএ প্লাস ভিডি প্লাস ভিআই এবং প্লাস ভিইপি তো থাকবেই, যেহেতু এটা এনভায়রনমেন্টাল ইফেক্ট, এবং নিচে ফেনোটাইপিক ভেরিয়েন্স, দ্যাট মিন্স ভিপি। এবং as same as heritability, repeatability is also a measurement. It's not a character, it's a measurement. It's population dependent, it's a calculation, it's a proportion. Okay, তো রিপিটেবিলিটি কি মেজার করে? আমরা অনেক কিছু বলা যায় যে রিপিটেবিলিটি আসলে কি মেজার করে। এখানে আমি দুইটা পয়েন্ট বলেছি। এক নাম্বার বলেছি, দেখো কি লেখা আছে, ইট মেজার্স দ্য স্ট্রেংথ অফ দ্য রিলেশনশিপ, যেটা আমি বারবার বলছিলাম, আমি আবারও বলছি, ইট মেজার্স দ্য স্ট্রেংথ অফ দ্য রিলেশনশিপ বিটুইন রিপিটেড রেকর্ডস। আমি আবারও বলছি, ইট মেজার দ্য স্ট্রেংথ অফ দ্য রিলেশনশিপ বিটুইন রিপিটেড রেকর্ডস, মানে একই ট্রেইটের জন্য যে রিপিটেড রেকর্ড গুলো আছে, সেই রেকর্ড গুলার মধ্যে রিলেশনশিপের স্ট্রেংথটা কতটুকু, এই জিনিসটাই যে মেজার করে, তাই হচ্ছে রিপিটেবিলিটি। দেয়ারফর repeatability can be estimated as the correlation between repeated records on the same animal. আমি আবার বলছি, therefore repeatability can be estimated as the correlation between repeated records on the same animals. That means একই এনিমেলে রিপিটেড রেকর্ড গুলার মধ্যে কোরিলেশন কতটুকু, সেই জিনিসটা যে মেজার করে, তাই হচ্ছে রিপিটেবিলিটি। কোরিলেশন মানে হচ্ছে দুইটা ট্রেইটের মধ্যে রিলেশন কেমন, দ্যাট মিন্স একটা বাড়লে আরেকটা কি বাড়ে না কমে, আর মানে আরেকটা কতটুকু বাড়ে, আর আরেকটা কমলে আরেকটা কতটুকু কমে, এই বিষয়টাই হচ্ছে কোরিলেশন। তো দুইটা ট্রেইটের মধ্যে যে কোরিলেশন মেজার করার যেটা মেজারমেন্ট, সেটাই হচ্ছে রিপিটেবিলিটি। এবং দুই নাম্বার পয়েন্ট কি বলা হয়েছে, দ্য স্ট্রেংথ অফ দ্য রিলেশনশিপ বিটুইন সিঙ্গেল পারফরমেন্স রেকর্ডস এন্ড প্রডিউসিং এবিলিটি। এখন কথা হচ্ছে প্রডিউসিং এবিলিটি কি। প্রডিউসিং এবিলিটি হচ্ছে রিপিটেড ট্রেইটের ক্ষেত্রে আগের ট্রেইটটার উপর বেসিস করে পরের, মানে একই ট্রেইটের আগের পারফরমেন্স প্রোডাকশন বা প্রোডাকশন পারফরমেন্সের উপর বেসিস করে তার পরবর্তী প্রোডাকশন পারফরমেন্স যেটা আমরা এস্টিমেট করতে পারি বা প্রেডিক্ট করতে পারি, সেটাই হচ্ছে তার প্রডিউসিং এবিলিটি। তো এটা করে রিপিটেবিলিটি আসলে কি মেজার করে, তার আগের রেকর্ড এবং তার প্রডিউসিং এবিলিটির এই দুইটার মধ্যে যে রিলেশনশিপটা সে মেজার করে। দেয়ারফর রিপিটেবিলিটি ক্যান বি ভিউড। হ্যাঁ স্যার, প্রোডিউসিং অ্যাবিলিটি আরেকবার একটু বলেন। আচ্ছা, আমি বলছি, একটু দাঁড়াও, এখনই বলছি, কারণ প্রডিউসিং অ্যাবিলিটির জন্য আরেকটা আমি স্লাইডই রেডি করেছি। দেয়ারফর রিপিটেবিলিটি ক্যান বি ভিউড অ্যাজ দ্য রিগ্রেশন অফ প্রডিউসিং অ্যাবিলিটি অন দ্য ফেনোটাইপ, মানে ফেনোটাইপের সাথে প্রডিউসিং অ্যাবিলিটির আসলে রিগ্রেশন হিসেবেও রিপিটেবিলিটিটাকে আমরা ধরতে পারি। এখন প্রশ্ন হয়েছে যে প্রডিউসিং অ্যাবিলিটি কি। প্রডিউসিং অ্যাবিলিটি হচ্ছে, যদি আমরা বলি, producing ability is the performance potential of an animal for a repeated traits, the ability of the animal to repeat its performance in future records. Producing ability টা repeatability আমরা বলেছিলাম r is equal to va plus vd plus vi plus vep by vp, তাই না? শুধু এই রিপিটেবিলিটির সেই প্রপোর্শনটা থেকে শুধু যদি নিচের ফেনোটাইপ ভেরিয়েন্স, ফেনোটিপিক ভেরিয়েন্সটা যদি আমরা বাদ দিয়ে দেই, শুধু উপরের যে জায়গাটা, সেটাই হচ্ছে প্রডিউসিং অ্যাবিলিটি। দ্যাট মিন্স এইটা হচ্ছে যে রিপিটেড ট্রেইটের ক্ষেত্রে সেটা হচ্ছে যে তার প্রোডাকশন পারফরমেন্স যে এবিলিটি, সেইটার যে মানটা, সেই মানটাই হচ্ছে প্রডিউসিং এবিলিটি। রিপিটেবিলিটি যেমন কি 1 থেকে 100% বা 0 থেকে 1, আর প্রডিউসিং এবিলিটি হচ্ছে একটা নির্দিষ্ট মান।
আচ্ছা, আমি তাহলে আবার একটু ফিরে যাই যে আমি প্রোডিউসিং অ্যাবিলিটি নিয়ে কথা বলছিলাম। প্রোডিউসিং আমরা যেমন রিপিটেবিলিটি পড়েছি, যে রিপিটেবিলিটি হচ্ছে একটা প্রপোর্শন, যে এটা হচ্ছে উপরে থাকবে হচ্ছে পার্মানেন্ট ইফেক্ট আর নিচে থাকবে ফেনোটিপিক ভেরিয়েন্স। আর প্রোডিউসিং অ্যাবিলিটি হচ্ছে শুধু এই প্রপোর্শনটা থাকবে না, দ্যাট মিন্স নিচের ফেনোটাইপিক ভেরিয়েন্সটা থাকবে না, শুধু তার যে মানটা হবে, দ্যাট মিন্স উপরের যে পার্মানেন্ট ইফেক্ট যেটুকু, সেটার মানটাই হচ্ছে তার প্রোডিউসিং অ্যাবিলিটি। আমি যদি আরো ক্লিয়ার করে বলি, রিপিটেবিলিটি যে কি করতো, শুধু স্ট্রেংথ মেজার করতো, যে এইরকম ঘটবে কিনা, সেটার স্ট্রেংথটা কতটুকু, যে 0.5, 30%, 40%, 50%, 70%, এইটা নাকি। অন্যদিকে প্রডিউসিং এবিলিটি হচ্ছে একটা নির্দিষ্ট মান প্রকাশ করবে, যে তার আগের রেকর্ডটা দেখে পরের রেকর্ডের মানটা কত হবে, সেটা আমরা প্রেডিক্ট করতে পারবো প্রডিউসিং এবিলিটির দ্বারা, এবং সেটাই হচ্ছে প্রডিউসিং এবিলিটি। এবং প্রডিউসিং এবিলিটিটাকে আমরা অনেক সময় এমপিপিএ বলি। আমি আবার বলছি, এটাকে আমরা এমপিপিএ বলি, দ্যাট মিন্স মোস্ট প্রবাবল প্রডিউসিং এবিলিটি। আমি আবার বলছি, প্রডিউসিং এবিলিটি বা পিএ কে আমরা অনেক সময় এমপিপিএ বলি, যার মানে হচ্ছে মোস্ট প্রবাবল প্রডিউসিং এবিলিটি। আমাকে শুনতে পাচ্ছ? যেটা বলছিলাম, যে প্রডিউসিং এবিলিটি হচ্ছে পারফরম্যান্স পটেনশিয়াল of an animal for a repeated trait, and it is a function of all permanent factors which permanently affect the performance potential of the animal, which include all genetic factor and all permanent environmental factor. সেই একই, যে PA is equal to G plus EP, that means PA is equal to A plus G plus I plus EP. The average of PA is zero across the population because it is expressed as a deviation from the mean. The genetic model for repeated trait তো আমরা অলরেডি দেখেছি। এবং প্রডিউসিং এবিলিটির ইম্পর্টেন্সটা কি, সবার নিচে দেখো যে P is equal to mu plus MPPA, that means it is a prediction of the animal's next record. এই কথাটা শুনলেই সব বোঝা যায় যে it's a prediction of the animal's next record. So importance-টা কি? It is important to commercial producer as a measure of productive capacity. Typically, dairy farmers feed their cows according to their producing ability. Therefore, prediction of PA is quite useful in practice. The predicted value of PA is called most probable producing ability. That means MPPA. তোমরা স্লাইডটা দেখো। কনস্ট্যান্টের ভ্যালু কি স্যার নির্দিষ্ট করা এখানে? না, কোনো নির্দিষ্ট ভ্যালু না, এটা পপুলেশন ডিপেন্ডেন্ট। স্যার আগের স্লাইডটাতে একটু, স্যার এখানে হচ্ছে এই এখানে তো ভ্যারিয়েন্স বলতেছে না স্যার, মানে প্রোডিউসিং অ্যাবিলিটিটা। হ্যাঁ, এখানে ভ্যারিয়েন্স হবে না, এখানে জাস্ট হচ্ছে ইফেক্ট, এটা একটা মান হবে, এটা কোনো প্রপোর্শন হবে না। কিন্তু স্যার রিপিটেবিলিটিতে তো স্যার ওই যে ভ্যারিয়েন্স উপর নিচে থাকে, তো স্যার নিচের হচ্ছে ভিপি বাদ দিলে তো স্যার উপরে ভ্যারিয়েন্স গুলা থাকে। হ্যাঁ, এখানে যেহেতু ভেরিয়েন্স হবে না, এখানে যেহেতু ভেরিয়েন্স হবে না, এই জন্যই এখানে কনস্ট্যান্ট একটা মিউ বসানো হয়েছে। স্যার এখানে প্রোডিউসিং এবিলিটি স্কোরটা স্যার 0 ধরা হলো কেন স্যার? কোথায় স্যার ওই স্লাইডটাতেই ছিল। হ্যাঁ স্যার the average of producing ability is 0 across the population. হ্যাঁ, স্যার এটা 0 কিভাবে, এটা বুঝি নাই স্যার। এইটা হচ্ছে প্রোডিউসিং এবিলিটিটা জিরো ধরা হচ্ছে, কারণ হচ্ছে এভারেজ জিরো ধরা হচ্ছে, কারণ হচ্ছে ইট ইজ এক্সপ্রেসড অ্যাজ এ ডেভিয়েশন ফ্রম দ্য মিন। তো মিনের সাথে এর তো কোনো ডেভিয়েশন হবে না, কারণ এটা মিনই হচ্ছে ক্যালকুলেট করবে, সুতরাং মিনের সাথে ডেভিয়েশন যেহেতু কি হবে, যে জিরো হবে। আচ্ছা, এবার আমরা একটু রিপিটেবিলিটির ইম্পর্টেন্স যদি খুঁজতে চাই, তখন বলা যাবে খুব ইম্পর্টেন্ট এই বিষয়টা, সেটা হচ্ছে দেখো যে রিপিটেবিলিটি মেজার করেই আমরা প্রোডিউসিং এবিলিটিটা মেজার করতে পারবো। এই জন্যই বলা হয়েছে যে ইট ইজ ইউজফুল in prediction of producing ability and therefore the animal's next record from the current and previous record. If R or repeatability is high, we can predict the animal's next record more accurately. On the other hand, if R or repeatability is low, then the prediction of the next record has low accuracy. দেখো, এই স্লাইডটা পড়লেই মানে মোটামুটি ক্লিয়ার হয়ে যায় বিষয়টা, দুইটার মধ্যে ডিফারেন্সও আরো ক্লিয়ার হয়। দেখো বোঝো কিনা এই স্লাইডটা?
নিজেরাও একটু পড়ে দেখো প্লিজ। মানে স্যার রিপিটেবিলিটি হাই হলে মানে যদি আগে হাই প্রোডাকশন থাকতো পরেও ওইটা হাই প্রোডাকশনই হবে, মানে একদমই দিকে। তাই, একদমই তাই, এটাই সবচেয়ে বড় কথা। অন্যদিকে রিপিটেবিলিটি লো হইলে আগেও যদি হাই প্রোডাকশন থাকতো পরে হাই হবে কিনা সেটা আমরা সন্দিহান। মানে তার চেয়েও বেশি হতে পারে বা তার চেয়েও কমে যেতে পারে। কমেও যেতে পারে, একদমই তাই। জি স্যার, ঠিক আছে। এবিলিটি হাই মানে তো স্যার এখানে ওই পার্মানেন্ট ইফেক্টের মানটা বেশি আসবে স্যার, ফেনোটাইপিক। হ্যাঁ হ্যাঁ, ওই যে অনুপাতটা তো বুঝতেই পারছো, এটা যেহেতু একটা অনুপাত, উপরে যত বেশি মানও তত বেশি। যদি 2 নাম্বার ইম্পর্টেন্স বলি, ও আচ্ছা, এখানে এমপিপি এর হচ্ছে ক্যালকুলেশন বা সূত্রটা দেয়া আছে, এটা তো তোমরা জাস্ট জেনে রাখো যে মোস্ট প্রবাবল প্রোডিউসিং এবিলিটি বা এমপিপি এ ইজ ইকুয়াল টু এনআর বাই 1 ইনটু n মাইনাস 1 ইনটু আর। আমি বুঝলাম না, আমার সব সাইন গুলা এখানে হয়ে গেছে, প্লাস মাইনাস গুলা, আমি সরি, এখানে আসলে প্লাস হবে আর পরে মাইনাস হবে, n n প্লাস 1 আর ওদিকে হবে পি আই মাইনাস পি বার। স্যার 1 এর পরে কি হবে স্যার? সরি, n মাইনাস 1, দুইটাই মাইনাস হবে। এই সবগুলা কই চলে গেল আমি বুঝতে পারছি না। স্যার ওই 1 এর পরে কি হবে স্যার? নিচে যে 1 এর পরে, হ্যাঁ, স্যার ও নিচে যে 1 এর পরে স্যার 1 এর পরে এই এটা দাঁড়াও আমি মনে করি, সেটা হচ্ছে n মাইনাস 1 পি মাইনাস পি আই মাইনাস পি বার, এটা হবে। আর 1 প্লাস, মেবি 1 প্লাস, তোমরা একটু লিখে নাও তো, এই ইয়েগুলা হারাই গেল কেন, আমি কনভার্ট করাতে প্লাস বুঝলাম n না। মাইনাস 1 ইনটু আর, আর ওই পাশে স্যার pi মাইনাস p বার। হ্যাঁ হ্যাঁ, রাইট। আপাতত এটা লিখে নাও, আমি শিওর এটা ভুলও হতে পারে, আমি একটু দেখে নিব ক্যালকুলেশনটা। এখানে n হচ্ছে নাম্বার অফ রেকর্ডস, আর হচ্ছে রিপিটেবিলিটি, পি আই বার হচ্ছে এভারেজ অফ দ্য এন রেকর্ডস, আর পি বার হচ্ছে মিন অফ দ্য অল এন। আমি সরি, এখানে কনভার্ট করাই মেবি হচ্ছে প্লাস মাইনাস গুলো উঠে গেছে। স্যার মোবাইলে হচ্ছে পাওয়ার পয়েন্টে ইকুয়েশন গুলো সাপোর্ট করে না স্যার। হতে পারে, হতে ইকুয়েশনটা পারে। আপনি যদি কনভার্ট টু ইমেজ করে দেন তাহলে স্যার আসবে স্যার। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমার ল্যাপটপে তো আছেই, আমি তোমাদের পিডিএফ করে পাঠিয়ে দিব, এটা সমস্যা নেই। ল্যাপটপ থেকেই নেয়া, আমার ল্যাপটপের ক্যামটা একটু পুয়ার, এই জন্য আমি জাস্ট ফোনে ক্লাসগুলো নিই, আদারওয়াইজ আমি ল্যাপটপেই নিতাম। ওকে, এবং 2 নাম্বার অ্যাডভান্টেজ, আচ্ছা এগুলা দরকার নাই তোমাদের, কারণ এগুলা প্র্যাকটিক্যালি পড়ানো হবে। এবং 2 নাম্বার ইম্পর্টেন্স যদি বলি, যে রিপিটেবিলিটি ইজ ইম্পর্টেন্ট ইন প্রেডিকশন অফ ব্রিডিং ভ্যালুস ফ্রম মাল্টিপল রেকর্ডস অফ দ্য সেম অ্যানিমাল। তো ব্রিডিং ভ্যালুকে অনেক সময় এমপিপিও বলা হয়। ব্রিডিং ভ্যালু হচ্ছে একটা এনিমেলের ইন্ডিভিজুয়াল তার রেকর্ড গুলোর উপর বেসিস করে ভ্যালু, যেগুলা হচ্ছে এই একই ইকুয়েশন আর কি, দা সেম ইকুয়েশন। তো রিপিটেবিলিটি এই জন্য যে কোনো এনিমেলের মাল্টিপল রেকর্ড থাকলে তার ব্রিডিং ভ্যালু এস্টিমেশন করার জন্য এই রিপিটেবিলিটিটা ইম্পর্টেন্ট। এবং 3 নাম্বার যদি বলি, যে রিপিটেবিলিটি কালিং ডিসিশনের জন্য ইম্পর্টেন্ট। কারণ কি দেখো, যদি when r is high we can call animals of poor performance on the basis of the first record। বুঝতেই পারছো যে রিপিটেবিলিটি হাই, সুতরাং যেগুলা খারাপ পারফরম্যান্স করবে সেই অ্যানিমাল গুলাকে আমরা ইজিলি কাল করে দিতে পারবো। অন্যদিকে when r is low one should wait for more records before making a culling decision on the animals। দেখো এটা আরো ইজি হয়ে গেছে এখন বুঝতে, যে when r is low one should wait for more records before making a culling decision on the animal। কারণ আর লো, রিপিটেবিলিটি লো, সুতরাং তার পরবর্তী পারফরম্যান্সটা ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে। সুতরাং তার জন্য আমাদের আরো ওয়েট করতে হবে, আরো রিপিটেবিলিটি আরো বেশি রেকর্ড লাগবে তার রিপিটেবিলিটিটা এস্টিমেট করার জন্য। এই জন্য তখন কালিং করা যাবে না। সুতরাং রিপিটেবিলিটির মানটা হাই হলে কালিং ডিসিশন গুলা নেওয়া অনেক ইজি, যেটা খুবই বেনিফিশিয়াল ফর এ ফার্মার। বুঝতে পারছো কথাগুলা? স্যার হাই হইলে আমরা ডিসিশনটা কিভাবে নিব স্যার, এটা বুঝতে পারি। আচ্ছা, এটা বুঝতে পারো নাই, এটা কিন্তু খুব সহজ, যে রিপিটেবিলিটির মানটা হাই, সুতরাং তার প্রথম ধরো 2টা রেকর্ড আমি দেখছি, 2টা রেকর্ডের উপর বেসিস করে আমি রিপিটেবিলিটি এস্টিমেট করছি, তখন দেখলাম রিপিটেবিলিটির মান অনেক হাই। অন্যদিকে তার প্রোডাকশনটা বা তার পারফরমেন্স যে রেকর্ড খুবই কম, সুতরাং তার রিপিটেবিলিটি যেহেতু হাই, সুতরাং সেই অ্যানিমালটাকে আমরা এক্সপেক্ট করতে পারি যে তার পরবর্তী পারফরমেন্স গুলাও খুব লো হবে, খুব অল্প প্রোডাকশন হবে, সুতরাং তাকে আমি ইজিলি কাল করে দিতে পারবো।
কারণ রিপিটেবিলিটি, অন্যদিকে রিপিটেবিলিটির মানটা যদি ওখানে লো হইতো তখন কিন্তু আমরা আরো ডিসাইড করতে হইতো যে হ্যাঁ যেহেতু রিপিটেবিলিটি কম সুতরাং তার প্রোডাকশন আগের রেকর্ড খারাপ, তাই বলে যে তার পরে খারাপ হবে সেটা আমরা ডিসাইড করতে পারবো না, কারণ তার পরের রেকর্ডটা ভালোও হতে পারে যেহেতু তার রিপিটেবিলিটিটা লো। অন্যদিকে রিপিটেবিলিটি যখন হাই হবে তখন খারাপ পারফরম্যান্স যারা তাদেরকে সাথে সাথে কাল করে দেওয়া হবে, বাদ দিয়ে দেওয়া যাবে যে এরা তো আর ভালো হবেই না কারণ তার রিপিটেবিলিটি লো। ওকে, এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে রিপিটেবিলিটি এস্টিমেশন, যেটা আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে করাবো তোমাদের, সেটা আমি থিওরি ক্লাসে আর পড়াবো না। যে রিপিটেবিলিটি এস্টিমেশন কিভাবে করতে হয় সেই ক্যালকুলেশন মেথড সবই শুধু একটু জেনে রাখো। যেমন রিপিটেবিলিটির মানগুলা কেমন হয় ইউজুয়ালি, যেমন বিফ ক্যাটেলে কাভিং ডেট এইটার একটা বা ট্রেট অফ দা ড্যাম, এটা আসলে এটা রিপিটেবিলিটি হয় 0.35, বার্থ ওয়েট এইটার রিপিটেবিলিটি ইউজুয়ালি হয় 0.20, উইনিং ওয়েট এটা রিপিটেবিলিটি দেখা যায় 0.4, বডি মেজারমেন্টের দেখা যায় অনেক হাই যেমন 0.8, ডেইরি ক্যাটেলের ক্ষেত্রে দেখা যায় সার্ভিস পার কনসেপশন ইউজুয়ালি 0.15, যদিও এগুলা ভ্যারি করে পপুলেশন টু পপুলেশন, বাট নরমালি মানগুলা কেমন হয় এটা দেখানোর চেষ্টা করেছি আমি। কাভিং ইন্টারভেলে দেখা যায় 0.15 এর মতো, মিল্ক ইল্ডে আবার মাঝারি হেরিটেবিলিটি 0.5, মিল্ক ফ্যাট পার্সেন্টেজ আবার হাই হেরিটেবিলিটি 0.60, টিট প্লেসমেন্ট ওটা 0.55, এটাও বেশ মোটামুটি ভালোই। পোল্ট্রির ক্ষেত্রে এগ ওয়েটের রিপিটেবিলিটি অনেক হাই 0.9, এগ শেপের রিপিটেবিলিটি অনেক হাই 0.9, শেল থিকনেসেরও মোটামুটি বেশি 0.65, শিপের ক্ষেত্রে ধরো নাম্বার বর্ন বা লিটার সাইজ 0.15, বার্থ ওয়েটের 0.35, উইনিং ওয়েটের 0.25, ফ্লিস ইল্ডের 0.60। এটা যদিও কনস্ট্যান্ট কোনো মান না, এটা আসলে পপুলেশন টু পপুলেশন ভ্যারি করতে পারে, কিন্তু এই ট্রেড গুলা নরমালি এরকমই হয়, যেগুলা হাই সেগুলা হাই নরমালি হয়, যেগুলা লো সেগুলা লোই হয়। ওকে, তো আমি একটু আবার ইয়েতে ফিরে আসি।